একটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী প্রজেক্ট করব, যেটা আমি স্কেচ করেছি হাতে। তো আসেন আমরা লিখে ফেলি। ফার্স্ট যে কোনো জায়গায় আমরা দেখেছি তো পূর্বে যে কোনো জায়গায় আমরা শুরু করতে পারি। তো কার্সর এক জায়গায় রাখলাম। এখন আমি লিখি এটা ডেইলি স্টেটমেন্ট, ডেইলি সেলস স্টেটমেন্ট। হ্যাঁ, তাহলে আজকে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কি একটা ডেইলি সেলস স্টেটমেন্ট, একটা দোকানের হিসাব। হ্যাঁ, কিভাবে আপনি সংরক্ষণ করবেন মাইক্রোসফট এক্সেলে। হ্যাঁ, তো নিচে আমি প্রথমে ডেইলি স্টেটমেন্ট লিখলাম, তারপর আমি আমার শপের নামটা লিখলাম। ধর আমি এখানে একটা নাম লিখেছি আকালাম গিফট শপ, এটা হচ্ছে আমার শপের নাম। হ্যাঁ, তারপরে আমি লিখব ঠিকানা আমি লিখেছি এখানে 47 কারওয়ান বাজার, হ্যাঁ, ঢাকা। ওকে, হ্যাঁ, তারপর এই এতটুকু হচ্ছে আমার ঠিকানা। হ্যাঁ, তারপর আমি বাকি আইটেমগুলো লিখে ফেলি। এখানে থাকবে হচ্ছে সিরিয়াল নাম্বার, প্রথমে থাকবে SN, আমি দিলাম SN। হ্যাঁ, সিরিয়াল নাম্বার। তারপর থাকবে টাইম, হ্যাঁ, কয়টা সেল হচ্ছে, তারপর হচ্ছে প্রোডাক্ট। তাহলে আমি ট্যাব দিয়ে পরে করে যাচ্ছি। তারপর হচ্ছে কোয়ান্টিটি, হ্যাঁ, কি থাকবে কোয়ান্টিটি। তারপর থাকবে রেট, ঠিক অনেকটা আগেরটার মতোই, অ্যামাউন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে ফিগার। হ্যাঁ, ওকে, এটুকু হচ্ছে আমার মূল। তাহলে এরপর আরো একটা থাকবে, সেটার নাম হবে এক্সপেন্স স্টেটমেন্ট, ব্যয়, ডেইলি আয় এবং ব্যয়। এটা হচ্ছে আয়, সেলস, অর্থাৎ এটা ইনকাম দেওয়া যায়। তো যাই হোক, তো এখন আমি এটাকে একটু সাজিয়ে ফেলবো। সাজানোর জন্য ফার্স্ট সিরিয়াল নাম্বার আমার এত বড় লাগবে, ঘর লাগবে না। তাহলে ঘর আমি, হ্যাঁ, কোথায় ক্লিক করে ছোট করব, উপরের হেডিং। হ্যাঁ, ছোট করে দিলাম। তারপর টাইম, এখানে দিব আমরা টাইম। হ্যাঁ, টাইমটা বেশি বড় দরকার না, এতটুকু হলেই চলে। টাইম লিখবো, তারিখ লিখবো না। হ্যাঁ, তারপর হচ্ছে প্রোডাক্টের নামটা বড় হতে পারে, আমি বড় করে দিলাম। হ্যাঁ, কোয়ান্টিটি একটু বড় করে দিলাম, রেট একটু বড় করে দিলাম, অ্যামাউন্ট আর একটু বড় করে দিলাম, এবং ফিগারটাকেও একটু বড় করে দিলাম। হ্যাঁ, ফিগারটাকেও বড় করে দিলাম। হ্যাঁ, এবার আমাকে যেটা করতে হবে, এই লাইনটাকে আমরা বোল্ড করে দেবো। হ্যাঁ, বোল্ড করে দেওয়ার জন্য আমি এই যে বোল্ড, ঠিক আছে। আপনি সঠিকভাবে টাইপ করলে, সঠিকভাবে কাজ করলে কোনো সময় কি করবে না, ডিস্টার্ব করবে না। এবং আমি পুরো সেলগুলোকে ধরে কন্ট্রোল A দিলাম। কন্ট্রোল A দিয়ে সবগুলো সেলকে কি করলাম, মার্ক করলাম। মার্ক করে আমি যেটা করব, এখানে 11 আছে না ফন্ট সাইজ, আমি দিব স্ট্যান্ডার্ড একটা ফন্ট সাইজ দিই, 14 দিলাম। হ্যাঁ, 14 স্ট্যান্ডার্ড না, একটু বড় হয়ে যাচ্ছে, 13 দিলাম। হ্যাঁ, 12 13 হচ্ছে স্ট্যান্ডার্ড, তো আমি একটু বড় দিলাম। তারপরেও এখন আমার রেঞ্জ কতটুকু, আমার রেঞ্জ হচ্ছে এখান থেকে এতটুকু, তাই না? তাহলে আমি এই পুরো ঘরটাকে ধরে সোজা কি করব, মার্জ এন্ড সেন্টার। কি করলাম, মার্জ এন্ড সেন্টার। এবং এটাকে আমি একটা স্পেশাল করি, 13 আছে, এটাকে আমি করলাম 16। হ্যাঁ, 16 করলাম। তারপর এবং এটাকে বোল্ড করার দরকার নাই। পরবর্তী ঘরটাকে আমি আবার কি করব, মার্জ এন্ড সেন্টার, এন্ড এটাকে আমি করলাম 18 and it will be bold। হ্যাঁ, তারপর আমার অ্যাড্রেসটাকে জাস্ট মার্জ এন্ড সেন্টার, আর কিছুই করতে হবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এগুলো আমরা পরে করব, মার্জ এন্ড সেন্টারটা এটা করার পরে করব, কারণ আমার রেঞ্জ কতটুকু আমি এটা না হলে বুঝবো না। ইজ ইট রাইট? ওকে, তারপর এখন আমি সিরিয়াল নাম্বার দিব। আমরা গত পর্বে সিরিয়াল কিভাবে দেয় অটো, সেটা আমরা শিখেছিলাম। তো আজকে ধরেন এখন আমার এটা একটা সফটওয়্যার আমি রেডি করে দিলাম। হ্যাঁ, তো এটা কাজ করবে কিভাবে, হ্যাঁ, সেটাই আমরা এখন মূলত দেখব। প্রথমে এটা সফটওয়্যারটা রেডি করি, যেটা একটা প্রতিষ্ঠানে কিভাবে ইউজ করতে পারবে সেভাবে রেডি করি। তো ডেইলি যতগুলো সেলস হয়, হ্যাঁ, 10টা হতে পারে, 20টা হতে পারে, 10,000 হতে পারে। আমি ডিফল্ট ভাবে 1 2 দিলাম। এখন আপনি লেখার সময় খাতায় যখন আপনি লিখেন বা লেজারে যখন লিখেন, আপনি কি 1 2 ভাবে লিখেন নাকি প্রথমে একটা 0 দিয়ে লিখেন?
মানে একটু বেশি ফর্মাল করে লিখতে চাইলে 01 প্রথমে 01 দিয়ে লিখি, কারণ পরবর্তী ডিজিটগুলো 12 13 দুটো করে ডিজিট হবে, জন্য উপরের দিকে মিলিয়ে লিখি। তো সেক্ষেত্রে আমি এখানেও যদি 01 দিতে চাই তাহলে ইট ওয়ান্ট ওয়ার্ক 02, হ্যাঁ তাহলে 0 কি সে নিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, হ্যাঁ হোয়াট ক্যান আই ডু, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবেন। তো আমি যদি এখন এখানে ধরে এই সমস্যাটার সমাধান যদি আমি একের মধ্যে কার্সর রেখে করে দিই, যা করতে হবে আর কি, যেটাই করতে হবে সেটা যদি আমি একের মধ্যে কার্সর রেখে করে দিই, তাহলে সেটা কাজ করবে শুধুমাত্র এই সেলের মধ্যে, সবগুলো সেলে করবে না, প্রত্যেকটাতে আলাদা আলাদা করতে হবে। আমি পুরো কলামটাকে করে দিতে চাইলে সি ধরবো, এখানে সি উপরে হেডে ক্লিক করলে পুরো কলামে, এখন বিষয়টা ফিক্স করে দিলে এখানে যেখানে লিখি নিচে সব জায়গায় সেটা কাজ করবে। ওকে, এখন আমি পুরো কলামটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বার, এই যে নাম্বার নামে একটা অপশন আছে, এর উপরে আছে জেনারেল, কি আছে জেনারেল, এখানে আমি করে দিব টেক্সট, হ্যাঁ টেক্সট করে দিলাম। তো এখন যদি আমি 01 দিই 02 দিই, ওকে কাজ করছে। এখন আমি প্রথম দুটো মার্ক করে টেনে নিয়ে যাব, ধরুন আমি ডিফল্ট ভাবে একটা দোকানে অনেকগুলো সেল হতে পারে, আমি ডিফল্ট ভাবে দিলাম হ্যাঁ 30টা দিলাম, কয়টা দিব 30টা ডিফল্ট ভাবে দিলাম, হ্যাঁ ঠিক আছে। পরবর্তী যা লাগলে সে নিজে কাস্টমাইজ করে টেনে নিবে, আরো লাগলে, হ্যাঁ ধরেন তার আরো পরবর্তীতে প্রয়োজন, সে দুটোকে মার্ক করে এখান থেকে আবার টানবে, তাহলে সে আবার যেতে পারবে। আপাতত এগুলো ডিলিট করে দিচ্ছি। টাইমটা আমি ইনপুট দিব না, টাইমটা কে দিবে ইনপুট, দোকানদার দিবে, হ্যাঁ সে যখন সেল করবে ঠিক তখন একজন ক্যাশে যে থাকবে ম্যানেজার সে দিবে, ঠিক আছে। প্রোডাক্টের নামও সে লিখবে, কোয়ান্টিটিও সেই লিখবে, রেট এবং অ্যামাউন্ট কিন্তু সে লিখবে না, অ্যামাউন্টটা অটো চলে আসবে। অ্যামাউন্টটা কি হবে, কারণ সফটওয়্যারে কিছু কিছু জিনিস অটো চলে আসে না, সফটওয়্যার এই জন্য তো ইউজ করে, যদি সে বারবার ক্যালকুলেট করে ইউজ করতে হয় তাহলে সফটওয়্যার ইউজ করে আর কি মজা। তো আমি এটা অটো করে দিব। এখন অটো কিভাবে করবো, ইকুয়াল দিলাম, কোয়ান্টিটিতে এই ঘরে ক্লিক করলাম, ইনটু দিলাম কিবোর্ড থেকে, রেটের এই ঘরে ক্লিক করে এন্টার দিয়ে দিলাম, তাহলে সে আপাতত 0 দিয়েছে, তাই না, আপাতত কি দিয়েছে 0 দিয়েছে। হ্যাঁ আমি যদি এখন এখানে রেখে, এখন কি আছে জেনারেল আছে না, আমি করে দিলাম এখান থেকে অ্যাকাউন্টিং, কি করে দিলাম অ্যাকাউন্টিং, হ্যাঁ অ্যাকাউন্টিং করার কারণ এখন সে ড্যাশ চিহ্ন দিয়েছে। তো 0 থাকলে সুন্দর লাগে নাকি ড্যাশ চিহ্ন থাকলে সুন্দর লাগে, ড্যাশ, হ্যাঁ আপনি বলেন কোনটা আপনার ভালো লাগে, ড্যাশ, ড্যাশ হলে, যেহেতু there is no amount no figure so I will put here only dash not 0, ওকে 0 আর কি যে কি বলেছিলেন, ফিসরুন, আচ্ছা যাই হোক। তো এখন আমাকে আরেকভাবে ডিস্টার্ব করছে, সেটা হচ্ছে ডলার সাইন, কি ডলার সাইন আই ডোন্ট নিড, হ্যাঁ আমার প্রয়োজন নেই। সেক্ষেত্রে এখানে দেখেন সাইনের এখানে আসেন, হ্যাঁ এখানে ইংলিশ, হ্যাঁ ইউএস, তারপর ইউকে ডলারের নাম কি বলেন, ইউকের কারেন্সির নাম কি, ইউকের হ্যাঁ পাউন্ড, কি ইউরো, তো ইউরো, হ্যাঁ ইউরো দেশভুক্ত যেগুলো আছে 27-28টি দেশ ইউরোপের, সবগুলো ইউরো হয়েছে এখন। চাইনিজের ইউরোর নাম কি, ইয়ার নাম কি, কারেন্সির নাম কি, ইয়েন, হ্যাঁ। তো অনুরূপ যাই হোক, তো এখানে আরো যদি প্রয়োজন হয় মোর অ্যাকাউন্টিং ফরম্যাট, কোথায় যাবেন মোর, কারণ আমার তো কারেন্সি শুধু কয়েকটা না, আমার ধরুন বাংলাদেশি টাকা লাগবে, সেক্ষেত্রে মোর অ্যাকাউন্টিং ফরম্যাট আসলাম। এখন আমাকে একটা হ্যাঁ ডায়লগ বক্স আসবে, ফরম্যাট সেল অ্যাকাউন্টিং, এখান থেকে দেখেন ইউজ আছে, হ্যাঁ বিভিন্ন দেশের কি আছে কারেন্সি সিম্বল গুলো এখানে দেওয়া আছে অনুরূপভাবে। তো আমি যেটা করব আপাতত সেটা হচ্ছে নান, কি করব নান এন্ড জাস্ট ওকে, হয়েছে। দিস ইজ দ্য লার্জ ফ্যাক্ট, হ্যাঁ নান টাকা দিতে হবে আমাদের, টাকা দিতে পারে যদি দিতে না চায়, শুধু এখন এখানে কোনো অ্যামাউন্ট নাই, এখানে টাকাও না দিলাম আর আপাতত, কিন্তু টাকা আছে, কিন্তু আমি দেখাবো পরবর্তীতে, এটা দেখাবো। এখন আমি এটাকে ডিফল্ট ভাবে হ্যাঁ যতটুকু আছে এখানে 28টা টেনে দিলাম, তাহলে সবগুলো ঘরে এখন ড্যাশ উঠে বসে আছে, ঠিক না। ফিগারে কি আসবে আবার, এটা বলুন ফিগারটা কি। আমি একটা জিনিস একটু ক্যালকুলেট করে দেখাই, ধরো সে একটা প্রোডাক্ট কিনলো, সেটা কিনেছে হচ্ছে 9টি, তারপর সেটার রেট হচ্ছে কি কয় টাকা করে
10 টাকা করে, তাহলে কত হবে? আমি এখন ট্যাব দিলে বা এন্টার দিলে 90টা অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। মানে সে যেটা সফটওয়্যার সুবিধাটা ভোগ করবে, সে 90টা টাকা আর ক্যালকুলেট করতে হবে না, সে শুধু এই দুটো করে ইনপুট দিবে। সে কি করবে? এই দুটো ঘর ইনপুট দিবে, এটা অটো চলে আসবে, এটাও আসতে হবে না। ফিগার এটা কি? ধরেন তার রেটটা এরকম হতে পারে, অনেক সময় কিছু দোকানে 10 টাকা 8 পয়সা হতে পারে। তাহলে যদি তার 97 টাকা 20 পয়সা হয়, সেক্ষেত্রে সে হাউ হি উইল রিটার্ন পেমেন্ট, হ্যাঁ মানে 20 পয়সা কি সে দিতে পারবে? সেটাকে একটা ফিগার করে দিবে। ফিগার করার জন্য আমরা একটা কোড শিখবো নতুন আজকে, সেটা হচ্ছে এটাকে আমরা কি বলি, আমি সাধারণভাবে কি বলি, রাউন্ড ফিগার বলি না, এটা রাউন্ড ফিগার করবেন। হ্যাঁ, তাহলে আমরা কি দিব? ইকুয়াল ROUND, রাউন্ড and bracket, first curly, click here and bracket close, then enter. sorry এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এটাতে ক্লিক করলাম না, ক্লিক করার পর একটা কমা দিবেন, কমা দিয়ে একটা 0 দিবেন। কি দিবেন? 0 দিবেন। হ্যাঁ, এন্টার দেন। তাহলে এখন কি হয়ে গেল? এটা যেহেতু 50 পয়সার নিচে, সেই জন্য সে কি দিয়েছে এখানে? হ্যাঁ, ওই 20 পয়সাটা ওমিট করে দিয়েছে। যদি এটা 50 পয়সার আপার হতো, উপরে হতো, সেক্ষেত্রে সেটাকে 98 টাকা করে দিত। এখন বুঝছেন? ক্লিয়ার? তাহলে দিস ইজ দ্য ফিগার। ওকে, তো আমরা অ্যামাউন্ট এবং ফিগার যেহেতু এগুলো রাইট থেকে হয়, সেই জন্য আমি এই দুটো কলামকে ধরে আমি এটাকে রাইট অ্যালাইনমেন্ট করব, একবার প্রফেশনালি। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, আবার আমার কোয়ান্টিটি এই দুটো আমি করে দিতে পারি। হ্যাঁ, এই দুটো ধরে আমি কি করে দেব? রাইট অ্যালাইনমেন্ট করে দেব। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, এবার আমি এটাকে কি করে দিব? সব জায়গায় টেনে দিই। এখন এটাকে টেনে দিল, আবার এটা অটো চলে এসেছে। এদিকে যেহেতু করেছে, এদিকে অটো চলে গেছে। যদি কোনো কারণে অটো নাই আসে, সেক্ষেত্রে আমাকে আবার কি করতে হবে? এটা অ্যাকাউন্টিং করে দিতে হবে। কি করে দিতে হবে? এটা ফার্স্ট যদি জেনারেল থাকে, তাহলে কিন্তু ড্যাশটা আসবে না। ওকে, তো আমি এটাকে টেনে দিলাম। ঠিক আছে, ওকে ওকে। এবার আমার আরো কিছু কাজ এখন আমি করব, সেটা হচ্ছে ধরেন ওদের ওই দোকানের সর্বোচ্চ এতটা সেল হয়, 30-40টা 50 সেল হয়, তো আমি আরো 10-15টা বাড়িয়ে দিব। হ্যাঁ, দেখা যায় ওদের এভারেজে 40-50টা আইটেম সেল হয় দৈনিক। তা আমি কি করলাম? আরো 10-15টা 20টা, কারণ কোনোদিন বেশি হতে পারে, বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে নিচে এসে এবার নিচের ঘরে আসলাম। নিচের ঘরে এসে এখানে লিখবো টোটাল কত, ওই দিনের কত সেল টোটাল। তাহলে আমি কিছুই করতে হবে না, অটো সামেশন এখানে ক্লিক করে দিলাম। তাহলে সে উপরের ঘরগুলো, টোটাল ঘরগুলো সে অটোমেটিক নিয়ে নিল, আমাকে আর সিলেক্ট করতে হয় নাই। এন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আজকে সেল হচ্ছে 97 টাকা, যেহেতু আমরা শুধু একটা ইনপুট দিয়েছি। ঠিক আছে, এরপরে কি হবে? টোটালের পর হচ্ছে এক্সপেন্স, EXPENS, এক্সপেন্স। আজকের ব্যয় কত? একটা দোকানে তো বা একটা প্রতিষ্ঠানে তো শুধু আয় থাকে না, ব্যয় থাকে না। ব্যয় কত? ব্যয়টা একটু পরে দিচ্ছি। তারপর আসেন কত? ইনকাম। হ্যাঁ, তো আয় থেকে ব্যয় যদি বাদ যায়, তাহলে ইনকামটা চলে আসে না আজকের আয়টা। What did you understand? যদি আজকের এটা আয় টোটাল, আজকের এটা ব্যয়, তাহলে আজকের ইনকাম কত? আয় থেকে ব্যয় বা, তাহলে আমি ইকুয়াল টোটাল মাইনাস এক্সপেন্স। হ্যাঁ, এক্সপেন্স। হ্যাঁ, তাহলে ইনকাম বের হয়ে গেল। এরপর হচ্ছে ক্যাশ। ক্যাশটা কি? ধরেন আমার এটা একটা দোকান, আমি যেহেতু এটা একটা নাম অলরেডি দোকান দিয়েছি, গিফট শপ, আকালাম গিফট শপ। হ্যাঁ, তো এখন এটা একটা যদি দোকানই হয়, সেক্ষেত্রে এই দোকানের ক্যাশের মধ্যে আগে টাকা থাকবে না, গতকালকের সাবেক টাকা থাকবে না। হ্যাঁ, ওই অ্যামাউন্টটা আমি এখানে ইনপুট দিয়ে দিব। তাহলে ধরেন গতকালকে আমি বেচা বিক্রি করে টাকা কিছু ব্যাংকে সরিয়ে ফেলেছি বা বাসায় নিয়ে গেছি, এখানে ক্যাশের মধ্যে ছিল ধরেন, হ্যাঁ, কত? 8,000 টাকা বাকি ছিল, 8,000 টাকা বাকি ছিল। তারপর টোটাল ক্যাশ, এখন আজকের ক্যাশ, গতকালের ক্যাশটা সহ, আজকের আইটা সহ টোটাল একটা হবে না আবার, তাহলে টোটাল
টোটাল ক্যাশ কত হবে ইকুয়াল ইনকাম আর ক্যাশ এটা যোগ এটা এন্টার ওকে তাহলে 8097 ঠিক আছে বুঝছেন এখন বুঝছেন নাকি বুঝেন নাই তাহলে আমি এবার কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করি এটাকে আমি ডি তে সাইফুল বিনা কালাম স্টেটমেন্ট ওকে আমি সেভ দিলাম হ্যাঁ তো যাই হোক এখন আমার সফটওয়্যারটা অলমোস্ট রেডি এখন সে ইনপুট দিতে পারবে তো আমি পাশাপাশি আরো কিছু কাজ করে ফেলবো সেটা হচ্ছে আমার আজকের দিনের খরচ হতে পারে না আমার কিছু খরচের জন্য আমি আলাদা আরেকটা জিনিস তৈরি করব সেম ভাবে তো সেজন্য আমি পাশাপাশি এখানে দিলাম ধরেন এখানে লিখলাম কি লিখবো ডেইলি এক্সপেন্স ডেইলি কি এক্সপেন্স এক্সপেন্ডিচার হবে এক্সপেন্ডিচার আচ্ছা খরচ এক্সপেন্ডিচার হলো নাউন হচ্ছে আর কি তাই না এক্সপেন্স হলো ভার্ব হচ্ছে ওকে এক্সপেন্ডিচার তারপর আমি হ্যাঁ এক্সপেন্স নাউন হয় আর এক্সপেন্ডিচার ওইটাই ভার্ব হয় না এস থাকলে তো এটা ভার্ব হবে সি থাকলে না নাউন হয় সাধারণত আমি যা জানি আর কি আচ্ছা যাই হোক আমি এখন এই ঘরের মধ্যে কি সেম এই লেখাটা লিখবো না আকালাম গিফট শপ তো আমি এটা কিন্তু এখানে নিয়ে আসতে পারি কিভাবে লিংক দিয়ে কিভাবে দেখেন সেটা ইকুয়াল এই ঘরের মধ্যে ক্লিক এন্টার আকালাম গিফট শপ চলে এসেছে মানে আমি এই ঘরে কিন্তু লিখি নাই সেটা হ্যাঁ কপি করতে পারে কিন্তু আমি লিংক করে দিয়েছি কারণ কপি করলে কি ঝামেলা এখন দেখেন লিংক করার কি সুবিধাটা লিংক করার সুবিধাটা হচ্ছে ধরেন আমার দোকানের নাম আমি চেঞ্জ করলাম আকালাম না দিয়ে আমি ধরেন কখনো এই দোকানটা আপনি আমার থেকে কিনে নিলেন তখন হাত হয়ে যাবে না এন্টার দিলাম ওদিকে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন হাত হয়ে গেছে হ্যাঁ ওকে ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হ্যাঁ হোয়াট ইজ দ্য অপরচুনিটি ফর মেকিং হ্যাঁ লিংক হ্যাঁ ওকে তো তারপর আমার অ্যাড্রেস সেম থাকবে অ্যাড্রেসটাও আমি লিংক করে দিতে পারি ইকুয়াল এই ঘরে ক্লিক এন্ড এন্টার লিংক করে দিলাম এরপর আমি এখানে দিলাম সেম ভাবে একটা থাকবে সিরিয়াল নাম্বার এস এন তারপর থাকবে হচ্ছে ডেসক্রিপশন হ্যাঁ এস এল মানে না এস এন মানে সিরিয়াল নাম্বার এস দি সিরিয়াল এন দি নাম্বার এস এল তো আছে এস এল দি শুধু সিরিয়াল বোঝায় আর কি হ্যাঁ ডেসক্রিপশন তারপর হবে অ্যামাউন্ট জাস্ট অ্যামাউন্ট ওকে তারপর ডেসক্রিপশনটা অবশ্য একটু বড় হবে আমি এদিকের কলামগুলো ফেলে দিয়ে এখানে মার্ক করে রাইট ক্লিক করে ডিলিট কি দিব ডিলিট এন্ড এখানে একটু সেভ করে জায়গা তো এখানে ডেসক্রিপশনটা একটু বড় হতে হবে মানে খরচটা কোন পারপাসে অ্যামাউন্ট একটু বড় করে দিলাম ওকে এবার আমার এই এতটুকু ধরে কি করব মার্চ এবং এটাকে এতটুকু ধরে মার্চ এরপর এখানে একটা জিনিস লক্ষ্য করেন এই নামটা এখন একটু নিচে আছে না আমি যদি এটাকে একটু এভাবে বড় করে দেখাই এখন নিচে আছে না ঠিক সেন্টার থাকলে ভালো হতো না দুটাই তাহলে আমি এটাকে এভাবে ধরে এই যে এখানে সেন্টার করে দেন এটা সেন্টার করে দিলাম সেন্টার হয়ে গেছে এবার এটা যতটুকু দরকার ঠিক ততটুকু করে দেন হ্যাঁ তারপর এটাকেও আমি বোল্ড করব এটা 13 আছে এটা আমি 15 করে দিই তারপর এটাকেও আমরা ধরে মার্জ এন্ড সেন্টার করে দিলাম হ্যাঁ ওকে ওকে তো এখন আমরা মাঝখানে একটা ঘর খালি রেখেছি এখানে তো এখানেও চাইলে আমরা খালি রাখতে পারি জাস্ট এই ফিগারগুলোকে ধরে নিচে নামানোর জন্য জাস্ট এই দেখেন আমার কার্সরটা এরকম হয়ে যাবে ঠিক আছে লাইনের উপর আসলে এরকম হয়ে যাবে ঠিক তখনই ধরে নিচের ঘরে নামিয়ে নেন হয়ে গেছে কঠিন কিছু না হ্যাঁ খুবই ইজি সব দিক দিয়ে মুভ করা যাবে যে কোনো দিকে ট্রেনে যেদিকে নিয়ে যান সেখানে গিয়ে বসে যাবে ঠিক আছে
এ ধরে 2 ঘর 10 ঘর যেখানে লাগবে এখানে আন, এই যে ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম, আগের জায়গায় চলে গেলাম। ওকে, আচ্ছা, তো আমার এটাও রেডি, এবং আমি এগুলোকে ধরেও একটু বোল্ড করে দিই। হ্যাঁ, বোল্ড করে দিলাম। এখন আমি এখানেও আমি ঠিক 01 02, কিন্তু 0 হচ্ছে না, কেন হচ্ছে না? এটাকে ধরে আমাকে কি দিতে হবে? টেক্সট করে দিতে হবে। কি দিতে হবে? টেক্সট। এবার আমি 01 02, হ্যাঁ, এরপর দুটোকেই ধরে আমি নিচে কতটুকু দেওয়া যায় ততটুকু আমি দিয়ে দিলাম। হ্যাঁ, 28 পর্যন্ত দিয়ে দিলাম। তো ডেসক্রিপশন একটু বড় করি। এরপর অ্যামাউন্টটা আমি লিখে দিব। এখন অ্যামাউন্টটা এখানে কোনো ক্যালকুলেশন দরকার নাই, যা খরচ করবো সেটা শুধু লিখবো। এটা একটু দোকানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তারপর এটা লিখলাম। লিখার পর আমার সর্বশেষ যখন টোটালে আসবো, এই টোটালটাকে আমি অবশ্যই একটু বোল্ড করে দিব। টোটালে যখন আসবো, হ্যাঁ, তখন আমাকে যেটা করতে হবে, এখানে এসে আবার টোটাল করতে হবে, মানে টোটাল খরচ, টোটাল এক্সপেন্স। হ্যাঁ, এখানে টোটাল খরচ। তাহলে কি করতে হবে? আমি জাস্ট অটো সামে ক্লিক করলে পাশাপাশি নিয়ে নিচ্ছে। আমি কিন্তু পাশাপাশি করবো না উপরে নিচে, তাহলে এখন অটো সাম কাজ করছে না। এই যে অনেকগুলো কেন জানতে হয় একসাথে, কারণ অনেক সময় কাজ করে না। হ্যাঁ, সেজন্য সব জানতে হয়। আপনি এখান থেকে ধরে মার্ক করে দেখিয়ে দেন যে আমি উপরে, নিচে না উপরে। হ্যাঁ, সাম টাম সব থাকলো এখানে, জাস্ট মার্ক করে দেখিয়ে দিলাম, দেন এন্টার। তাহলে এখন আপাতত 0 আছে, কেন? কারণ এখানে কোনো অ্যামাউন্ট নাই। তো এখন হ্যাঁ দিলাম 50, দিলাম 20, হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে, সফটওয়্যার হয়ে গেছে। তো সফটওয়্যার কাছে এরকমই তো না? আচ্ছা, তো ধরুন এখন আপাতত কোনো অ্যামাউন্ট নাই, তো এটা 0 থাকবে নাকি ড্যাশ থাকবে? মানে সৌন্দর্যের জন্য ড্যাশ। তাহলে আমরা কি দিব? অ্যাকাউন্টিং কি দিব? অ্যাকাউন্টিং। এবং ডলার সাইন যদি আপনি রিমুভ করতে চান, মোর এন্ড নান। ওকে, ওকে, হ্যাঁ, ঠিক আছে ব্রো। এরপর টোটাল এক্সপেন্স, এখন কত টাকা টোটাল ব্যয় হয়েছে সেটা কিন্তু এখানে অটো আসতে হবে। এখানে এক্সপেন্স আছে না? তাহলে এখানে আমি কি করব? ইকুয়াল, এই লিংক করে দিব, এগারোটাকে কি করে দিব? লিংক করে দিব। এখন আপাতত এখানে ড্যাশ, কারণ এখানে কোনো নাই। দেখেন এখন এখানে 30, এখানেও 30, আবার সেটা এখানেও 30, আর এখানে 20 যোগ এখানেও হয়েছে, আবার এখানেও চলে আসছে। বুঝছেন? কারণ এটা খরচ, এটা টোটাল তো ফিগার এটা, হ্যাঁ, তাই না? মানে এখানে চেঞ্জ হলে সেটার ফিগার এখানে পরিবর্তন আসবে। দেখেন আবার এটা এখন 8047 না, দেখেন 8027 হয়ে গেছে, মানে খরচ বেশি হয়ে গেছে, বুঝলে কমে গেছে। এই হচ্ছে সফটওয়্যারের সুবিধা। ঠিক আছে? হ্যাঁ, দারুণ একটা কাজ না? অসাম। আচ্ছা, যাই হোক, তো এখন আমার অলমোস্ট রেডি। হ্যাঁ, আমার সফটওয়্যারটা অলমোস্ট রেডি। তো এখন যদি আপনাকে বলে যে একটা প্রিন্ট দাও দেখি, কারণ অনেক সময় দেখলেন যে অ্যাকাউন্টিং এ আপনি আছেন, আপনি এটা ফর্মটা তৈরি করলেন, আপনার যিনি বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা, সে তো আর কম্পিউটারে সেভাবে দেখবে না। দেখবে সেগুলো যে একটা স্টেটমেন্ট নিয়ে আসেন, প্রিন্ট নিয়ে আসেন, আমি দেখবো, বলবো না আজকে ডেইলি স্টেটমেন্টটা নিয়ে আসেন। বা আমরা অনেক সময় ব্যাংকে গিয়ে কি বলি যে একটা স্টেটমেন্ট দেন, আমার স্টেটমেন্ট দেন, তো প্রিন্ট করতে হবে না? তো প্রিন্ট করার জন্য কিন্তু এটা এখন কি হয় নাই, উপযোগী হয় নাই। আমরা ক্লাস 2 গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা পেজকে পেজ সেটআপ করে প্রিন্ট উপযোগী করা যায়। তো চলুন আমরা সেটা আবার আজকে রিপিট করব। হ্যাঁ, তো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। হ্যাঁ, তো আমি কন্ট্রোল F2 দিয়ে একটু প্রিন্ট প্রিভিউ দেখি। এটা প্রিন্ট প্রিভিউ হচ্ছে এরকম, দেখেন প্রিন্ট, হ্যাঁ হ্যাঁ, আটটা কোথায় দেখেন। আগে প্রিন্ট প্রিভিউ দিলাম, তাহলে আমার পেজটা ছিল পোর্ট্রেট। হ্যাঁ, পেজ দুটো হতে, একটা হচ্ছে এভাবে পোর্ট্রেট, আর একটা হচ্ছে এভাবে ল্যান্ডস্কেপ। এভাবে করলে কি হয়? ল্যান্ডস্কেপ, আর এভাবে করলে পোর্ট্রেট। তো এখন আমার এটা পোর্ট্রেট আছে, প্রথমে আমাকে যেটা করতে হবে এটাকে ল্যান্ডস্কেপ করতে হবে। কি করতে হবে? পাশাপাশি করার জন্য ল্যান্ডস্কেপ করতে হবে। না হয় এখানে দেখেন বাকিগুলো বাদ যাচ্ছে, কেন? কারণ সেটা এক পেজে সংকলন হচ্ছে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমি প্রথমে করব ল্যান্ডস্কেপ। হোয়ার ইজ ল্যান্ডস্কেপ? হোয়ার, আমরা যদি এখানে না পাই, এই যে পেজ ওরিয়েন্টেশন, সরি পোর্ট্রেট ওরিয়েন্টেশন। হ্যাঁ, এখান থেকে আমি করে দেব ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। এখন ল্যান্ডস্কেপ হয়ে গেছে। হওয়ার পরেও কিন্তু আমার পেজটা আসতেছে না, আসতেছে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? লিগ্যাল পেজে প্রিন্ট নিতে হবে। কোথায় প্রিন্ট নিতে হবে? লিগ্যাল পেজ একটু বড় না? দলিলের পেজগুলো দেখেছেন? হ্যাঁ, দলিল দেখেছেন? তার মানে কি ওগুলো একটু বড়। তাহলে আমরা
অফিসের মধ্যে A4 সাইজ পেপার ইউজ করি, লেটার সাইজ পেপার ইউজ করি, আরেকটা ইউজ করি কি লিগ্যাল সাইজ। যদি কোন স্টেটমেন্ট বড় হয় সেক্ষেত্রে আমরা লিগ্যাল সাইজ ইউজ করব। তাহলে কোথায় যে লেটার আছে এখানে আমি কি করে দিব লিগ্যাল করে দিব। এই প্রজেক্টটা করে দেখার মানে হচ্ছে কি একেবারে হাতে কলমে বাস্তব কাজ যেটা করবেন অফিস আদালতে সেটাই দেখাচ্ছি। এটা আমি এভাবে একটা কল্পনা করে আসছি আর কি। একটু আগে আমি একটা প্ল্যান করছি যে এভাবে একটা কাজ করে দেখাই, হ্যাঁ স্কেচ করলাম এই জন্য। তো এটা আপনি আরেক রকম হতে পারে, এটার বুঝলে আপনি যে কোনো রকম নিজের মাইন্ড থেকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, যে কোনো ধরনের সমস্যার সমাধান করা যাবে। ওকে, তো এটা আমি এখন করাতে এখন আমার আরেকটু বড় হয়েছে, হ্যাঁ আমার পেজটা আরেকটু বড় হয়েছে। তবে কি দেখেন পরের পেজে এখানেও সবগুলো একই পেজে সংকলন হচ্ছে না, পরের পেজে চলে গেছে এবং আরো এখানে মোট কয়টা পেজ হয়ে গেছে দেখেন, অনেকগুলো পেজ হয়ে গেছে। হ্যাঁ এই যে 4টা পেজ হয়ে গেছে, দেখেছেন একটু একটু করে। এই যে আরেকটা এখানে চলে আসছে। তো এই জিনিসটা আমাকে এখন ঠিক করতে হবে। আমি এসকেপ দিলাম কিবোর্ড থেকে, এসকেপ দিয়ে আবার আগের জায়গায় চলে আসলাম, এই যে এসকেপ। হ্যাঁ এখন আমাকে বিষয়গুলো ঠিক করে ফিক্স করতে হবে। দেখেন এখন কয়টা পেজ, এটা 1 নম্বর পেজ, এটা কত নাম্বার 2 নম্বর পেজ। হ্যাঁ এভাবে হয়ে গেছে। তো আমরা গতকালই বলেছিলাম এই ধরনের যদি হয় এই সামান্যর জন্য আমি একটা পেজ নিব না। সেক্ষেত্রে আমাকে প্রথমে চেষ্টা করতে হবে কোন ঘরটা কমানো যায় বা বাড়ানো যায়। তাহলে আমি ধরেন টাইমটা ঠিক আছে, সিরিয়াল নাম্বার ঠিক আছে, প্রোডাক্ট আমার এত বড় লাগবে, কোয়ান্টিটি এত বড় লাগবে না। ধরেন ওখানে তো লক্ষ লক্ষ টাকা সেল হবে না, কোয়ান্টিটি হবে না। তাহলে কোয়ান্টিটি হবে অতি জোর 100-200। তো আমার 100-200 আমার এতটুকুর মধ্যে সংকলন হবে। আমি 100 লিখে দেখি হচ্ছে। হ্যাঁ তাহলে আমি আরো ছোট করতে পারি, বেশি ছোট করবো না, এতটুকু করলাম। এরপর রেট আমার ওইটার মতো করে হলেই হবে। তারপর অ্যামাউন্ট একটু বড় লাগবে, তবে এত বড় লাগবে না। তারপর ফিগারটাকে আমি একটু ছোট করে দিলাম। হ্যাঁ একটু ছোট করে দিলাম। এটা কি জন্য রেখেছি, এটা হচ্ছে ডিভাইডার রেখেছি। ডিভাইডটা এত বড় লাগবে না, এতটুকু রাখলাম, মানে একটাতে আরেকটা ডিভাইড করার জন্য। হ্যাঁ তারপর আমার এখানকার ডেসক্রিপশন ঠিক আছে, অ্যামাউন্ট আর একটু ছোট করি। তাহলে আমার এই যে এক পেজে চলে এসেছে। হ্যাঁ ডু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পেরেছেন? ওকে, যদি এর পরেও না আসে, ধরেন আমার এই প্রোডাক্ট নেমটা আরো বড় লাগবে। হ্যাঁ আরো বড় লাগবে, মানে কোয়ান্টিটিটা এখানে ঢুকে গেছে, এটা একটু বাড়াতে হবে। তাহলে আবার হ্যাঁ ধরেন এখানেও যেটা ডেসক্রিপশন আছে আর একটু বড় লাগবে, অ্যামাউন্ট একটু বাড়াতে হবে। হ্যাঁ আর একটু বাড়ালাম। তাহলে সেক্ষেত্রে কি হলো দেখেন, এখন এক পেজে আছে না, আমি আর একটু বাড়া যাতে এক পেজে না আসে। হ্যাঁ এখন এক পেজে আসে না, শুধু অ্যামাউন্টটা বাইরে চলে গেছে, তাই না? তারপর এদিকে নিচেও আমার এতটুকু সংকলন হচ্ছে না। হ্যাঁ নিচেও এতটুকু সংকলন, তো নিচে না হলে কিছু করার নাই, পেজ আরেকটা হবে আর কি, কিন্তু পাশাপাশি তো একটাতে থাকতে হবে, তাই না? হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমরা গত ক্লাসে দেখেছিলাম, ফাইল থেকে আবার আমি যাব প্রিন্ট বা কন্ট্রোল F2 দিয়ে প্রিন্ট প্রিভিউতে আসবো। তারপর আসবো পেজ সেটআপ, এখানে 100% আছে, আমি এখানে 95% করে দিয়ে ওকে করে দেখি চলে এসেছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে ওভারঅল কমিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে এখন যদি আমি এসকেপ দিয়ে মূল পেজে চলে আসি, দেখেন চলে এসেছে। কোনো ঘরকে আমি ছোট করে নাই, ওইদিকে 100% আর ওখানে 95 করে দিয়েছি, সে ওভারঅল ছোট করে দিয়েছে। সবগুলো একটু ছোট করে দিয়েছে, মানে ওই 5%টা সব জায়গায় ইফেক্ট, ওই 5% এর যেটা ইফেক্ট সেটা সব জায়গায় পড়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ ওকে, তাহলে এইভাবে করে এখন আমার আমার পেজটা এখন প্রিন্ট রেডি। কন্ট্রোল F2 দিয়ে দেখলাম এই যে প্রিন্ট রেডি, সম্পূর্ণ প্রিন্ট নিতে পারবে। তারপরেও আরো কথা আছে, ধরুন উপরে আমার এতটুকু জায়গা লাগবে না, নিচেও এতটুকু জায়গা লাগবে না, পাশাপাশি ধরেন ঠিক আছে। তাহলে আমি ওই জায়গার মধ্যে 21-22 গুলো কেন আসে না? আসতে পারতো না। হ্যাঁ ওটা সেকেন্ড পেজে চলে গেছে, এই সেকেন্ড পেজ। হ্যাঁ এখন আমার খালিটা যদি আমি কমিয়ে দিই, সেক্ষেত্রে আরো কিছু নাম্বার উপরে চলে আসবে। তো সেক্ষেত্রে আমি আবার পেজ সেটআপ, দেন মার্জিন 0.75 আছে, আমি ধরেন 0.25, আমার এত বেশি দরকার নাই। এরপর বটমের মধ্যে 0.25। হ্যাঁ তারপর লেফটে আমি দিব অনলি 0.5, এখানেও দিব 0.5। দেন ওকে, দেখেন তাহলে এখন 26টা আগে ছিল 21টা, এখন 26টা পর্যন্ত কি হয়েছে সংকলন হয়েছে। ওকে ওকে, তারপর আমি এসকেপ দিয়ে আবার আগের জায়গায় চলে গেলাম।
এখন আমার পেজটা কিন্তু কি সম্পূর্ণ প্রিন্ট রেডি। তো আপনি আরো একটা কাজ করতে পারেন, সেই কাজটা হচ্ছে আপনি আসবেন রিভিউ, ভিউতে এসে এখানে করে দিবেন পেজ ব্রেক প্রিভিউ। এটা দিলে কি হবে দেখেন, আপনার অতিরিক্ত অংশ যেটা আপনার পেজ না সেটা বাদ চলে যাবে, ঠিক আছে, সেটা বাদ চলে যাবে। এদিকে যখন বাড়াবেন তখন আস্তে আস্তে একটা পেজ ওপেন হবে। যেমন এখন এটা পেজ 1, এটা পেজ 2, মানে আরেকটু আপনি জিনিসটা গোছালো বা বুঝতেছেন যে আমার পেজ কতটুকু, এখন আর সুন্দরভাবে বুঝতেছেন না, ঠিক আছে। আগে তো এরকম ছিল না, বড় টোটালি একটা মিলে একটা স্প্রেডশিট আর একটা হজবর লাগতেছিল, তাই না। আমি এই যে উপরে আমার এতটুকু জায়গা আছে না, এইটাও যদি ফেলে দিই আমার কিন্তু এখানে আরো কিছু ঢুকবে, কারণ 26টা তো এগুলো সব ঢুকে যাবে আমার এদিকে, তো আমি কতগুলো জায়গা রেখে দিছি, তাই না। এগুলো সহ আমি ধরলাম, ধরে রাইট ক্লিক ডিলিট, এবং এখানে একটা ইয়া রেখেছি না ঘর, এটা রাখবো, তবে একটু ছোট করে দিব, হ্যাঁ। এখন যদি আমি এখন প্রিন্ট প্রিভিউ দিয়ে দেখার দরকার না, আমি এখানে দেখতে পাচ্ছি অলরেডি অনেক চলে এসেছে, তাই না। আর 2-1টা ঘর শুধু বাইরে আছে, তো এগুলো আমি নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসতে পারি সেটা দেখেন। এখন আমি এই কলামগুলোকে ধরলাম, সবগুলোকে ধরার জন্য এখানে ক্লিক করে ধরতে চাইছি যাতে সবগুলো ধরতে পারি। পুরো কলামগুলোকে ধরলাম, ধরে আমি এই ইয়াগুলার কি এই কলামগুলোর উইথ একটু কমিয়ে দিব, হ্যাঁ। এখানে ধরে সবগুলো ধরার কারণে সবগুলোতেই কমবে, একটু যখন কমাবো কমিয়ে দিলাম, দেখেন এখন ঢুকে গেছে, হ্যাঁ, ঠিক আছে, এখন ঢুকে গেছে। সবগুলোর উইথ একটু কমিয়ে দিচ্ছি। আমি ওভাবে না করে কন্ট্রোল জেড দিয়ে আমি আগের জায়গায় চলে গেলাম, আরেকভাবে করতে পারি। সেটা হচ্ছে কি, এটা ধরে এই যে এই জিনিসটা ধরে টেনে এখানে নামিয়ে দেন, এখন সে এক পেজে, ঠিক আছে। কন্ট্রোল F2 দিয়ে দেখেন এখন সম্পূর্ণটা এক পেজে চলে এসেছে। এটা হচ্ছে মূল কাজ। এটা কি কাজ? মূল কাজ। এক্সেলের মূল কাজটা হচ্ছে কি পেজকে সেটআপ করতে পারা সঠিকভাবে, কারণ পেজ সেটআপটা এটাই পারে না অনেকে। জাস্ট অফিসে কাজটা করে এনে কম্পিউটার দোকানে নিয়ে যেতে হয় প্রিন্ট করার জন্য, সে পেজ সেটআপ করতে পারে না। জন্য সেখানে গিয়ে বলতে ভাই আমি কাজ করছি না, আপনি যদি একটু সেটআপ করে একটু প্রিন্ট মারেন, কারণ তার কম্পিউটারে বাসায় প্রিন্টারও আছে বা অফিসে প্রিন্টার আছে, সব আছে, কিন্তু সে প্রিন্ট দিতে জানে না। এই প্রিন্ট এটাই কষ্ট, ঠিক আছে। এখন অনেক ইজিলি বুঝছেন, প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, ওকে। তো তার মানে আমাদের এই প্রজেক্টের সম্পূর্ণ ডেমোটা রেডি। এখন আমরা ইনপুট দিব। ধরেন এখন আমি দোকানদার, আমি এই দোকানের ম্যানেজার, হ্যাঁ, আহাত গিফট শপের কি ম্যানেজার। তো সেক্ষেত্রে আমি প্রথমে টাইম দিব। কি দিব? টাইম দিব, হ্যাঁ। এখন আমার আরেকটা ঘর দেওয়া দরকার ছিল, ডেট, হ্যাঁ। আজকের ডেটটা আমরা টাইমটা হচ্ছে আমি ধরেন কোন টাইমে সেল হচ্ছে সেটা বোঝার জন্য। ডেটটা তো একটাই থাকবে, ডেট তো চেঞ্জ করার দরকার নাই, ডেট তো একবারই। প্রতিবার কি ডেট দিতে হবে? ডেট আমি একবারে দিব। তাহলে সেক্ষেত্রে আমি ডেটটা এই ডেল স্টেটমেন্টের এখানে দিয়ে দিই। প্রথমে আমি কি করব, এটা আবার কি করে ফেলবো, মার্চ ছিল না, আনমার্চ করে ফেলবো। ক্লিক করে দিলাম, আনমার্চ হয়ে গেছে। এবং এটার মার্চ করলাম, আমি এতটুকু মার্চ করলাম, আবার অর্ধেক এখান থেকে ধরে অর্ধেক মার্চ করলাম, আর বাকি অর্ধেক দিলাম। এভাবে এখানে ডেট দিব, ঠিক আছে। অর্ধেকের মধ্যে ডেট দিব, আর অর্ধেকের মধ্যে হ্যাঁ। তাহলে তো ডেট দেওয়ার জন্য আমি যেটা করতে পারি শর্টকাট দেখেন, কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল কি সেমিকোলন, ঠিক আছে, এন্টার। তাহলে আজকে ডেট হয়ে গেছে 7 তারিখ 7 মাস কি 2017, ঠিক আছে। একেবারে সহজ একটা পদ্ধতি। অথবা ডেটের ফরম্যাট আপনি চাইলে আপনার তো লিখেও দিতে পারেন, অথবা এভাবে অটো নিয়ে আসতে পারেন, হ্যাঁ। আর আপনি চাইলে এখানে ফরম্যাট আছে, সরি, ডেট দেওয়ার জন্য আমি কন্ট্রোল 1 দিই, কন্ট্রোল 1। তাহলে এখানে দেখবেন একটা ডেট নামক একটা অপশন আছে, হ্যাঁ, ডেট নামে একটা অপশন আছে। অথবা এই যে এখানে পাবেন, এখানে আসলেও এখানে এই যে কি এই ডেট, লং ডেট দিয়ে দিলাম, দেখুন লং ডেট হয়ে গেছে। ফ্রাইডে জুলাই 17 12 চলে এসেছে। কোত্থেকে? এই যে এখান থেকে, ঠিক আছে। শর্ট ডেট দিলে শর্ট ডেট আসবে, লং ডেট দিলে লং ডেট, টাইম দিলে টাইম সহ আসবে, ঠিক আছে, ওকে। তো এখন আমি এভাবে দিলাম। যদি এভাবে ভালো লাগতেছে না, তারপর আমি আপাতত এভাবে দিলাম আর কি, ঠিক আছে। অন্য প্রয়োজন এটার জন্য আরেকটা কলাম বাড়াতে হবে, একবার বাড়াতে হবে যদি নিচে দিতে চান।
হ্যাঁ, তো যাই হোক, তারপর আমি এখানে এখন একটা ইনপুট দিই। হ্যাঁ, একটা ইনপুট দেওয়ার জন্য প্রথমে টাইম দিব। তো টাইম, যে কাস্টমার যে ম্যানেজার, সে এত কষ্ট করে এখানে এসে টাইম দেওয়ার দরকার নেই, এখানে এসে টাইমে ক্লিক করলে হয়ে যাচ্ছে। তারপর আমি এখান থেকে দিব না, কন্ট্রোল শিফট সেমিকোলন দিব, তাহলে টাইম হয়ে গেছে। হ্যাঁ, কন্ট্রোল সেমিকোলন দিলে কি হয়, ডেট আসে, কন্ট্রোল শিফট সেমিকোলন দিলে কি আসে, টাইম আসে। কি আছে? হ্যাঁ, এদিক থেকে জাস্ট এখানে রেখে এখানে ক্লিক করে, হ্যাঁ, এই যে টাইম। ঠিক আছে, তো প্রোডাক্ট নেম আমি লিখে ফেলি, ধরেন এটা গিফট শপ, তো সেক্ষেত্রে এটা হতে পারে ধরেন একটা ইলেকট্রনিক সোলা, ইংলিশ কি, যে সোলা, চুলা ইংলিশ কি, ওভেন নাকি, ওভেন। হ্যাঁ, ইলেকট্রনিক ওভেন, ওভেন তো চুলা না, চুলা ইংলিশ আরেকটা কি আছে। আচ্ছা, এটা একটা, আচ্ছা, ওভেন গিফট করতেছে কেউ, তো সে কোয়ান্টিটি নিবে হচ্ছে 2টি। হ্যাঁ, এটার রেট হচ্ছে মনে করেন 2650। হ্যাঁ, তাহলে অ্যামাউন্ট আমি দিই নাই, অটো চলে এসেছে, এটার ফিগারটাও অটো চলে এসেছে। হ্যাঁ, সবকিছু অটো। তারপর হ্যাঁ, একটু করি, তারপর আরেকটা টাইম দিলাম, সরি, কন্ট্রোল শিফট। হ্যাঁ, তারপর আরেকটা প্রোডাক্ট, আরেক নেম, সেটা হতে পারে, নাম বলেন ডিনার সেট। হ্যাঁ, তাহলে কোয়ান্টিটি ডিনার সেট নিল সে 5টা, এটার রেট হচ্ছে 2160 টাকা। তাহলে অ্যামাউন্ট এবং ফিগার অটো। ঠিক আছে, এখন আমি জাস্ট এগুলোকে ধরে, ধরেন এই দুটোকে ধরলাম, সবগুলোকে ধরলাম, ধরে নিচের ঘরগুলোতে আমি ধরেন এতটুকু ফিল আপ করে দিব। হ্যাঁ, 28টা। কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলে কি হয়, ওই সরি শুধু একটা ঘরকে রিপিট করে দিই, এই একটা ঘরকে। হ্যাঁ, ধরে সবগুলোকে ধরে আমি এতটুকু দিলাম, কন্ট্রোল ডি, ওই যেটাকে ধরলাম সেটা রিপিট হয়ে গেছে, সেটা সব জায়গায় রিপিট, একই জিনিস আর কি। কন্ট্রোল ডি দিলে কি হয়, এখানে রিপিট হয়। ঠিক আছে, তো রিপিট আমরা এখান থেকে করতে পারি, এখানে ফরম্যাট, এখানে অপশনগুলো আছে অবশ্য, আমি ওই শর্টকাট করতে করতে শর্টকাট হয়ে গেছে আর কি। তো যাই হোক, আমরা পুরোটা রিপিট করে দিলাম, আমরা একই কোয়ান্টিটি দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ, তাহলে এখানে ফিগারগুলো চলে এসেছে। এখন দেখেন অ্যামাউন্ট যোগ হয়েছে কিনা, টোটালের এখানে এসে আবার একটু সমস্যা হচ্ছে। কেন সমস্যা হচ্ছে, কারণ এটা যোগ হতে হতে অ্যামাউন্টটা বিশাল হয়ে গেছে, এখানে সংকলন হচ্ছে না। কি হচ্ছে না? তাহলে সেক্ষেত্রে আমরা একটু বাড়িয়ে দিই, এটাকে একটু বড় করে দিব কলমটাকে, এখন হচ্ছে সংকলন। আমার পেজও ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা কত হলো এখন, কত, 2,96,900 নাকি, 2,96,900 টাকা এক্সপেন্স দিয়ে দিয়ে এবার। হ্যাঁ, আমার এক্সপেন্স ধরেন আমার দোকানে প্রথমে আমরা ধরেন সকালে ব্রেকফাস্ট টিফিনে খরচ করেছি 269 টাকা। হ্যাঁ, তারপর একটা পেমেন্ট দিয়েছি পার্টিকে। হ্যাঁ, পার্টির নাম হচ্ছে মনে করেন ঢাকা চেম্বার। হ্যাঁ, ধরেন এটা একটা পার্টির নাম আর কি। হ্যাঁ, পার্টির দোকানের নাম। তাদেরকে পেমেন্ট দিয়েছি ধরেন হচ্ছে 50,000 টাকা। ঠিক আছে, 50,000 টাকা পেমেন্ট দিয়েছি। তারপর একজনকে বাকি দিয়েছি, নাম হচ্ছে আপনার সগির আহমদ। আমরা আমাদের নাম লিখি, হ্যাঁ, আমরা আমাদের নাম লিখলে দেলোয়ার। হ্যাঁ, দেলোয়ার বিন ওয়াইমিয়া। হ্যাঁ, ওকে বাকি দিয়েছি ধরেন কত, বাকি দিয়েছি 2300 টাকা। হ্যাঁ, তারপর আরো অন্যান্য আদার্স খরচ গিয়েছে কত টাকা, 600 টাকা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার আদার্স খরচ গিয়েছে। তো এখন দেখেন টোটাল আমার আজকের, এগুলা বাদ দিয়ে দিই, আজকের খরচ হয়েছে কত, 53,169 টাকা। এবং আমার টোটাল আজকে আমি সেল করেছি 2,96,900 টাকা। খরচ হয়েছে কত, 53,169। এটা এদিকে চলে এসেছে এবং এটা অটোমেটিক বিয়োগ হয়ে আমার আজকের ইনকাম হচ্ছে খরচ বাদে 2,43,700
31 টাকা। আমার ক্যাশে আগের টাকা ছিল 8,000, সেটা সহ এখন টোটাল টাকা হয়ে দাঁড়িয়েছে আমার ক্যাশে বর্তমান কত? 2,51,731 টাকা। বুঝছেন এবার? এবার বিষয়টা ক্লিয়ার? দেয়ার ইজ সামথিং মোর, এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আপনাকে জানতে হবে। হ্যাঁ, এই যে দেখেন 296 জিনিসটা দেখতে অড লাগতেছে না? কেন অড লাগতেছে? কারণ 0.00 এখানে যেভাবে আছে 0.00, হ্যাঁ ওভাবে হলে জিনিসটা কি লাগে? হ্যাঁ মানে ভালো লাগে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কয়েকভাবে কাজটা করতে পারি। কিভাবে? যদি 0.00 দিতে চান, এই যে দেখেন, এই যে এখানে ইনক্রিজ ডেসিমাল, ডেসিমাল মানে কি? দশক না? হ্যাঁ, দশক বাড়াতে চাইলে এখানে ক্লিক করেন, তাহলে 0.0 আবার দেন 0.00 হয়ে গেছে। এটা পুরোটাকে ধরে দিলে সবটাতে ইফেক্টটা পড়তো, আমি একটা দিয়েছি। আবার আমরা আরেকভাবে করতে পারি, জাস্ট এটাকে ধরে আমি এখানে যদি জেনারেল না দিয়ে দিই অ্যাকাউন্টিং, সেক্ষেত্রেও সে কি করবে? 0.00 অটো নিবে এবং ডলার সাইনটা আবার বাদ দিতে হবে, ওই যেভাবে বাদ দিয়েছিলাম। কিভাবে বাদ দিয়েছিলাম মনে আছে? কিভাবে? এই ডলার সাইনে এসে মোর দেন এখানে এসে কি দিব? নান দিব। হ্যাঁ, তাহলে এভাবে করেও আমরা 0.00 দিতে পারি। অথবা আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে যদি আমরা কমা দিই, মানে 50,000 হলে একটা কমা দেয় না? 50,000 এভাবে লিখি না আমরা? হ্যাঁ, তাহলে যদি কমা দিতে চান, পুরো এটাকে ধরলাম, ধরেন এখানে অলরেডি কমা অলরেডি চলে এসেছে। হ্যাঁ, এখানে ওই যে অ্যাকাউন্টিং ছিল এই জন্য। তো এখানে ধরেন আমি জেনারেল থাকলে কিন্তু কমা আসতো না, কমা না আসলে এটা ভালো লাগতেছে, এটা পড়াটা অনেক কষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে পুরোটাকে ধরে দেখেন এখানে কমা সিস্টেম আছে, এই যে কমা দিয়ে দিলাম, কমাতে ক্লিক করলেই কমা চলে আসলো। ঠিক আছে? ঠিক আছে। অথবা আপনি অ্যাকাউন্টিং দিলে হয়ে যাবে, অ্যাকাউন্টিং দিয়ে দিলে কমা দশমিক সব অটো চলে আসবে। দেখেন এখানে কমা দিয়ে চলে এসেছে। যেখানে কমা দরকার নাই সেখানে শুধু 0.00, যেখানে কমা দরকার সেখানে কমা চলে এসেছে। ওকে, বুঝতে পেরেছেন? তো এরকমভাবে এটা হচ্ছে ইনক্রিজ ডেসিমাল, এটা ডিক্রিজ ডেসিমাল, বাড়ানো কমানো, এটা কমা দেওয়া, এটা পার্সেন্টেজ যদি কোনো জায়গায় দেওয়ার দরকার হয়, এটা হচ্ছে ডলার সাইন। এখন আপনি বলতে পারেন না, আমি আমার এখানে এই অ্যামাউন্ট গুলোতে আমি কি দিব? টাকার সাইন দিয়ে দিব। কি দিব? টাকার সাইন দিয়ে দিব। তো সেজন্য আমরা কি করতে পারি? আমরা এই যে ডলার সাইনের এখানে এসে মোর অ্যাকাউন্ট ফরম্যাট, এবং এখানে নিচের দিকে দেখবেন বিডি টাকা দেখতে পাবেন। Where is বিডি টাকা? Look at a glance. এই যে বাঙালি, বাংলাদেশ। ওকে, নিচে দিয়েছে ওরা আমাদেরকে। ঠিক আছে, দেন ওকে, তাহলে এখন টাকার চিহ্ন এসেছে। যেখানে অ্যামাউন্ট আছে সেখানে টাকার চিহ্ন এসেছে, যেখানে নাই সেখানে আসে নাই। ওকে, তাহলে এইভাবে করে আমরা কি সিম্বল গুলা ইউজ করতে পারি, কারেন্সি সিম্বল। ঠিক আছে, তো আমরা আজকে শীটটা একটু নিই, শীটের মধ্যে কি কি আছে একটু দেখি। শেষ না, একটু ওয়েট, জাস্ট আ মিনিট। আমরা গতকাল এতটুকু করেছিলাম শীটে। তো হাউ টু কপি ডাটা, কপি ডাটা এটা একটু দেখে নেন। এই যে একটা ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে কি করব? কপি করব। তাহলে কপি আমরা ইতিমধ্যে জানি, ধরেন এই সবগুলোকে কপি করব, কন্ট্রোল সি এখানে রাখলাম, এন্টার দিলাম, জাস্ট এন্টার, তাহলে এখান থেকে এখানে কপি হয়ে গেল। ঠিক আছে, কি দিয়েছি? শুধু এন্টার দিয়েছি। অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার এখানে এসে কন্ট্রোল ভি দিলাম, তাও হবে। ঠিক আছে, এখন এন্টার এবং কন্ট্রোল ভি এর মধ্যে কি পার্থক্য? পার্থক্য হচ্ছে আপনি যদি এন্টার দেন, এন্টার দিলাম, তাহলে এটা চলে গেল। এই জিনিসটা এখানে যেটা ব্লিঙ্ক করছিল সেটা চলে গেছে না? পরবর্তীতে আপনি এখানে আবার এন্টার দিলে কিন্তু সে আবার পেস্ট করবে না, আবার কন্ট্রোল ভি দিলে আবার পেস্ট করবে না, একবারই ওয়ান টাইম। আর যদি আপনি এটা কন্ট্রোল সি দেওয়ার পর এন্টার না দিয়ে কন্ট্রোল ভি দেন, তাহলে সেটার সুবিধা হচ্ছে আপনি অনেকবার পেস্ট করতে পারবেন। কি পারবেন? অনেকবার পেস্ট করতে পারবেন, এন্টার দিলে একবার। ওকে, হ্যাঁ বুঝছেন নাকি বুঝেন নাই? এখানে সাইজ করলে এখানে অটো চেঞ্জ হবে। এগুলো তো লিঙ্ক না, এগুলো তো কপি করছি। কপি করা মানে এটা আলাদা, এটা আলাদা, স্বতন্ত্র। ঠিক আছে, লিঙ্ক করলে অটো চেঞ্জ হবে। ওকে, তো হাউ টু কপি, এবার হচ্ছে হাউ টু মুভ ডাটা ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। একটা প্লেস থেকে একটা প্লেসে ডাটা কিভাবে মুভ করব। এখন আমি কপি করেছি, হ্যাঁ, তো মুভ করার সর্বোত্তম পদ্ধতিটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। জাস্ট এভাবে ধরবেন, ধরে এখানে কার্সরটা যখন এরকম হয়ে যাবে লাইনের মধ্যে এনে, তখন ধরে যেখানে রাখা সেখানে মুভ হয়ে গেল। এখন মানে এখানে নাই, এখানে চলে আসছে। অথবা আরেকটা পদ্ধতি করতে পারেন, কন্ট্রোল এক্স কাট।
করে যেখানে রাখবেন সেখানে রেখে এন্টার দেন, তাহলে ওখান থেকে এটা মুভ হয়ে এখানে চলে আসলো। কন্ট্রোল এক্স, কি কন্ট্রোল এক্স। ওকে, তারপর আসেন হাউ টু কপি ডাটা ওয়ান শিট টু অ্যানাদার শিট। তো আমরা আজকে একটা নতুন বিষয় দেখবো এই মুহূর্তে, সেটা হচ্ছে ট্যাব। এই যে দেখেন এখানে কি আছে, শিট 1, শিট 2, শিট 3। এইভাবে করে ধরেন এটা হচ্ছে আজকে ডেট, আমি ডেটটা যদি এখানে নাও দিই সেক্ষেত্রে সমস্যা নাই, আমি এটা পুরোটাকে মার্জ করে দিব, আবার পুরোটাকে মার্জ করে দিলাম যাতে ভালো লাগে, এবং আমি ডেটটাকে এখানে দিয়ে দিলাম। শিটের এখানে ডাবল ক্লিক করলাম, শিট 1 এর এখানে, এটা এখন রিনেম করার অপশন চলে আসলো, এখানে আমি নাম লিখতে পারতেছি, ঠিক আছে। অথবা এখানে রাইট ক্লিক করে রিনেম করা যায়, কি করা যায়, রাইট ক্লিক করে এই যে রিনেমে আমি এখন এখানে আজকে ডেটটা দিয়ে দিব, আজকে কত, জুলাই 7, এতটুকু দিয়ে দিলাম। হ্যাঁ, জুলাই, অথবা জুলাই 7 17 2017, ঠিক আছে। এই যে হয়ে গেছে, তাহলে আমার এখানে নাম থাকলে হলো। আবার পরের দিন যেটা করব কাজ, সেটা আমি শিট 2 তে করবো, এখানে নাম চেঞ্জ করে দিব। হ্যাঁ, তখন দিব জুলাই 8, জুলাই 9। এখন 3টা আনা হলো, পরে আরেকটা লাগলে এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করলে আরেকটা একটা বের হবে, কি হবে, ক্লিক করলে বের হবে। আবার যদি না লাগে জাস্ট এটাতে ধরে রাইট ক্লিক করে কি দিবেন, ডিলিট, কি দিবেন, ডিলিট দিবেন, ঠিক আছে। বুঝছেন বিষয়টা, বুঝেন নাই? আবার আমি যদি আপনার আবার লাগে, এখানে শর্টকাট হচ্ছে শিফট F3 দেন তো, শিফট F11 দেন তো। হ্যাঁ, শিফট F11 দিলে কি হয়, শিট অটোমেটিক কি হবে, আমি ইনক্রিজ হবে। দ্বিতীয় দিনে এসে ওই আটা ভালো লিখবে এখানে, কোনটা, মানে শিট এডিট আবার করতে হবে না, কোনটা, ওই এক্সপ্লেনার ইনকামের শিটটা লিখতে হবে আবার। হ্যাঁ হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার বেস্ট যেটা ওয়ে হবে, একটা ফ্রেশ কপি। হ্যাঁ, ফ্রেশ কপি আপনি এগুলো না লিখে এমনিতে সেভ করে রাখবেন। হ্যাঁ, তো মূলটাকে কপি করে করে বারবার এখানে বসিয়ে দিবেন, বুঝছেন। তো আমি এখন ধরেন এটাকে ফ্রেশ করে ফেলবো। হ্যাঁ, যেগুলো ইনপুট দিতে হয় আর কি, হ্যাঁ, যেগুলো ইনপুট দিতে হয় সেগুলো আমি ফ্রেশ করে ফেলবো। হ্যাঁ, এখানেও যেগুলো ইনপুট দিব সেগুলো ফ্রেশ করে ফেলবো। হ্যাঁ, এই যে ফ্রেশ হয়ে গেল। এখন পুরোটাকে ধরেন, পুরোটাকে ধরেন, হ্যাঁ, পুরোটাকে এভাবে করে এখন আমি ধরেন এই শিটগুলোকে আগে ফেলে দিই। আপনি আরেকটা কাজ করতে পারেন, সবগুলোকে ডিলিট করে ফেলি। এই যে এই শিট, এখন একটাই শিট আছে তাই না, এই একটা শিটকে আপনি আরেকটা ডুপ্লিকেট করতে পারেন। কিভাবে, এখানে রাইট ক্লিক করেন, এখানে দেখেন কি আছে, দেখেন কপি, মুভ অর কপি, ঠিক আছে। মুভও করতে পারেন, আরেকটা শিটের মধ্যে মুভ করে বলতে পারেন, আবার কপি করতে, আমি কপি দিলাম যে ক্রিয়েট আ কপি, ঠিক আছে। ক্রিয়েট আ কপি দিয়ে কপিটা এখান থেকে চলে যাবে না, হ্যাঁ না, আরেকটা হবে আর কি, নতুন একটা হবে, মুভ দিলে হবে। হ্যাঁ, মুভ দিলে আরেকটাতে মুভ হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে। আমি কপি দিলাম, ক্রিয়েট আ কপি, এবং সেটা নতুন ভাবে হবে, ঠিক আছে। তাহলে আমি মুভ সিলেকশন টুল টু বুক, এটা নতুন নামে হতে পারে। হ্যাঁ, তো আমি ওকে দিলাম, তাহলে দেখেন 2 নাম দিয়ে সে আরেকটা তৈরি করে নিল। আগেরটা দেখি, হ্যাঁ, এটা আমি আগে নামটা চেঞ্জ করি, ধরেন এটা নাম দিলাম নেক্সট। আপাতত আমি তো আপনি দিব সাধারণভাবে, প্রফেশনাল হচ্ছে কি জুলাই 8 দিব আর কি, এটা আমি আপাতত নেক্সট দিলাম। আবার এটা পরে হবে না এটা, তাহলে এটা এখান থেকে ধরে পরে এনে দিলাম, এটাকে ধরে আগে নিয়ে গেলাম, ঠিক আছে, এটা পরে। তো দেখেন এটা হচ্ছে নেক্সট, এটা আমি এখন চেঞ্জ করে দিই। হ্যাঁ, নেক্সট এটা নেক্সট, এখানে এসে কিছু চেঞ্জ করে দিই। এখানে প্রথমটাতে কিছু জিনিস থাকবে, আইটেম কপি করে দিলাম, আর এটাতে নাই, ঠিক আছে, দু রকম, ঠিক আছে। আবার এটাকে, এই ট্যাবটাকে আপনি চাইলে ট্যাব কালার করে দেবেন, এক একটা এক এক কালার। হ্যাঁ, ব্রাদার দেখেন এটা এক কালার, হ্যাঁ, আবার এটা আরেক কালার, এভাবে এক একটা এক এক কালার করতে পারবেন। কিভাবে, রাইট ক্লিক, এই যে ট্যাব কালার, এখান থেকে যেমনটা কালার দিবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা শিখলাম হাউ টু কপি ডাটা ওয়ান শিট টু অ্যানাদার শিট, শিখলাম। তারপর হাউ টু ডিলিট আ রো কলাম,
হ্যাঁ, একটা রো একটা কলাম কেউ ডিলিট করবেন না, যে এই রোটা আপনি ডিলিট করবেন, রাইট ক্লিক করে এখানে এগুলো আমরা দেখেছি, এখানে ক্লিক করে কলাম ডিলিট করা যাবে বা ইনসার্টও করা যাবে। ধরেন এটা প্রোডাক্ট, এটার আগে আরেকটা ঘর লাগবে আপনার, তখন কি করবেন, এই পরের ঘরে রেখে কার্সর এখানে হেডের মধ্যে রাখতে হবে, ডি ই এগুলোতে রাখতে হবে, রেখে রাইট ক্লিক করে কি দিবেন, ইনসার্ট দিবেন, তাহলে আরেকটা কলাম ইনসার্ট হয়ে গেল। যতটুকু লাগে সাইজটা এখান থেকে ডিফাইন করবেন, ঠিক আছে। এভাবে কলাম রো এদিকেও বাড়াতে পারবেন, এদিকেও বাড়াতে কমাতে পারবেন। তো হাউ টু ডিলিট ওয়ার্কশিট, এগুলা এই ওয়ার্কশিটগুলো ডিলিট করতে চাইলে এখানে রাইট ক্লিক করে ডিলিট, ঠিক আছে। তারপর হাউ টু ফিল কমান্ড, এটা আমরা শিখেছি। হাউ টু গো পার্টিকুলার সেল, এই যে আপনি ধরেন নির্দিষ্ট একটা সেলে যাবেন, এই সেলের অ্যাড্রেস কত, এখানে লেখা আছে C10, তো কন্ট্রোল কি দিবেন, সরি F5 দিবেন, কি দিবেন F5 দিয়ে ধরেন আমি যাব হচ্ছে D11 এ যাব, তাহলে আমি এখানে রেফারেন্স পয়েন্টে D11 দিয়ে ওকে করলে ওই ঘরের মধ্যে চলে যাব, তো সেল অ্যাড্রেসটা দিয়ে দিলে ওই ঘরে চলে যাব, F5 দিয়ে আনতে হবে, ঠিক আছে। বিশাল ভিজুয়াল আর কি। হ্যাঁ, হাউ টু ইনসার্ট নিউ রো এন্ড কলাম, এটা আমরা দেখেছি। হাউ টু ইনসার্ট আ নিউ ওয়ার্কশিট দেখেছি। হাউ টু চেঞ্জ শিট নেম কিভাবে চেঞ্জ করতে হয় এই যে নিচে, হ্যাঁ দেখেছি। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনাদের আনুষঙ্গিক কোনো প্রশ্ন থাকলে তাও অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব যথারীতি খুবই দ্রুত আনসার দেওয়ার জন্য। তো আপনাদের কম্পিউটার বিষয়ক আরো কোনো কিছু যদি জানার থাকে সেটাও অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে হেল্প করব। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আল্লাহ হাফেজ।